ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলের অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রশ্ন উত্তর করানো হবে। তো এই প্রত্যেকটি প্রশ্ন উত্তর আলোচনা করা হবে, তাই প্রত্যেকে অনুরোধ করব অঙ্কগুলো দেখবে এবং প্রশ্ন উত্তরগুলো মানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম কোশ্চেন কি বলেছে, গ্রুপ সির প্রথম কোশ্চেন বলেছে যে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। তো বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করার মেন কারণ কি? কারণ নাইক্রোম হলো কি নিকেল ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু, যা বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। কারণ 1 নম্বর, উপাদান ধাতুগুলির তুলনায় নাইক্রোমের রোধাঙ্ক খুব বেশি, ফলে জুলের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। 2 নম্বর কি বলেছে, নাইক্রোম তারের গলনাঙ্ক খুব বেশি, ফলে উচ্চ উষ্ণতায় তারটি কঠিন অবস্থায় থাকে, গলে যায় না। 3 নম্বর, উচ্চ উষ্ণতায় লোহিতপ্ত নাইক্রোম তার বায়ুর সংস্পর্শে থাকলেও বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না, ফলে তারটির রাসায়নিক পরিবর্তনজনিত ক্ষয় কম হয়। এই জন্য তারটিকে অনেকদিন ধরে ব্যবহার করা যায়। এই কারণে নাইক্রোম তারকে হিটারে ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে মানে এর অথবাটা 3-এর অথবা কি বলেছে যে ভাস্য ল্যাম্প শক্তি সাশ্রয়কারী হিসাবে উপযুক্ত নয় কেন। ভাস্য ল্যাম্প শক্তির সঞ্চয়কারী হিসাবে উপযুক্ত নয়, তার কারণ হলো কি, শক্তি সাশ্রয়কারী উপাদান হিসাবে শ্বেত আলোকদায়ক বাতি বা ভাস্বর বাতির ব্যবহার একেবারেই উপযোগী নয়, কারণ এই ধরনের বাতিতে প্রবাহিত শক্তির বৃহত্তর অংশই তাপশক্তিতে রূপান্তরিত হয়। এই রূপান্তরিত তাপশক্তির কোনো উপযোগিতা না থাকায় ব্যবহারিক প্রয়োজনের নিরিখে একে অপচয় হিসাবে গণ্য করা যায়। তাই বৈদ্যুতিক যন্ত্র হিসাবে ভাস্বর বাতিতে দক্ষতা যথেষ্টই কম হয়, অর্থাৎ এই বাতিকে শক্তি সাশ্রয়কারী হিসাবে বিবেচনা করা যায় না। তারপরে 3-এর 2 কি বলেছে, অম্লরাজ ঘি এর ব্যবহার কি। 3 বলছে অম্লরাজ ঘি এর ব্যবহার লিখো। আমরা কি জানি অম্লরাজ কাকে বলে? আমরা জানি অম্লরাজ কি এর একটি ব্যবহার। অম্লরাজ হলো 3 আয়তন গাঢ় HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সঙ্গে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে। এদের বিক্রিয়ায় উৎপন্ন জাইমান ক্লোরিনের উপস্থিতিতে অম্লরাজ রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়। HNO3 যোগ 3HCl চিহ্ন NaCl প্লাস 2Cl প্লাস 2H2O। এর ব্যবহার কি? ব্যবহার সোনা, প্ল্যাটিনাম, ইরিডিয়াম প্রভৃতি ধাতুগুলিকে দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহৃত হয়। 2 কি নিকেল, কোবাল্ট, মার্কারি ধাতুর অদ্রব্য সালফাইড লবণ দ্রবীভূত করতে ব্যবহৃত হয়। তারপরে 3-এর অথবা কি বলছে, H2S গ্যাসকে কপার নাইট্রেট দ্রবণের মধ্যে চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়। এখানে বর্ণের কি পরিবর্তন হবে? কপার নাইট্রেটকে যদি আমরা কার মধ্যে চালনা করি, H2S গ্যাসকে কিউপিক নাইট্রেট দ্রবণের মধ্যে যদি চালনা করি, তবে এখানে বর্ণের কি পরিবর্তন হবে। দেখো বলেছে নীল বর্ণের কিউপিক নাইট্রেট CuNO3 এই দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের কিউপিক সালফাইড CuS অধিকৃত হয় এবং দ্রবণে HNO3 উৎপন্ন হয়, ফলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। CuNO3 প্লাস H2S সমান CuS, এটা অধিকৃত হয়, কালো বর্ণের কপার কিউপিক সালফাইড প্লাস 2HNO3 তৈরি হয়। সব আকরিকই খনিজ, কিন্তু 3 কি বলছে, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে যে প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতু যৌগের আকারে পাথর বা শিলা রূপে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে মাটি বালির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। প্রকৃতিগত এইসব অজৈব পদার্থকে কি বলে? খনিজ বলে। সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে কয়েকটি খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা গেলেও নিষ্কাশন পদ্ধতিটি খুব জটিল ও অত্যন্ত ব্যয় সাপেক্ষ। আকরিক হলো সেই সমস্ত খনিজ যেগুলি থেকে সহজে ও কম খরচে ধাতু নিষ্কাশন করা যায়। কাজেই আকরিক মাত্রই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ আকরিক নয়। যেমন আয়রন পাইরাইটিস Fe2 এবং রেড হেমাটাইট উভয়ই আয়রনের খনিজ,
কিন্তু রেড হেমাটাইট থেকে সহজে এবং কম খরচে উচ্চমানের আয়রন নিষ্কাশন করা যায়, তাই এটি আয়রনের আকরিক। আবার আয়রন পাইরাইটসের লোহার পরিমাণ বেশি থাকা সত্ত্বেও এর থেকে সুলভে উচ্চমানের লোহা বা আয়রন নিষ্কাশন করা যায় না, তাই এটিকে আয়রনের খনিজ হলেও এটি আকরিক নয়। তারপরে তিনের অথবা কী বলেছে, ক্ষারীয় ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? কোশ্চেনটি বলছে ক্ষারীয় ধাতুগুলি, ক্ষারীয় ধাতু কে কে? ক্ষার ধাতুগুলি কী কী? ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো হচ্ছে ক্ষারীয় ধাতু। এই ধাতুগুলোকে বলছে যে কী পদ্ধতিতে না কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। তার কারণ কি? সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি সক্রিয়তা শ্রেণীর উচ্চ স্থানান্তরকারী ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক এবং অত্যন্ত সক্রিয়। এই সমস্ত ধাতুর তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকায় অক্সাইড যৌগগুলি অত্যন্ত সুস্থিতি প্রকৃতির হয়। তাই কার্বনের পক্ষে এই সমস্ত ধাতব অক্সাইড থেকে ধাতুগুলিকে বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। এছাড়াও কোনো ধাতুর অক্সাইড যেমন CaO, Al2O3 উচ্চ উষ্ণতায় কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইড যৌগ গঠন করে, তাই সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ধাতু থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। এই হলো গ্রুপ সির প্রশ্ন উত্তর। এবার গ্রুপ ডির প্রশ্ন উত্তরে প্রথম কোশ্চেন কি বলেছে, 4-1 না 4 কি বলেছে, একটি এই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফারিক অ্যাসিডের প্রয়োজন? তো এখানে আমাদের রাসায়নিক বিক্রিয়া জানতে হবে। রাসায়নিক বিক্রিয়া কি? 4-1 গ্রুপ ডি, গ্রুপ ডি 4-1 কি বলেছে যে NaOH এর সাথে কার বিক্রিয়া? H2SO4 এর বিক্রিয়া। NH যোগ H2SO4 সমান কি হবে? এখান থেকে হবে Na2SO4 সোডিয়াম সালফাইড প্লাস H2O। তো সমাধান করতে হবে। এখানে সমাধান করার জন্য এখানে 2 দিয়ে লেস করতে হবে, এখানে 2 দিতে হবে, তবে ব্যালেন্স হয়ে যাবে। তবে এই পদ্ধতিটা এটা হচ্ছে 2 মোল, এবার এটা 1 মোল। নেক্সট কাজ কি? প্রথম সমাধান করা, প্রথম রাসায়নিক বিক্রিয়া লেখা, নেক্সট স্টেপ হচ্ছে সমাধান করা, থার্ড স্টেপ হচ্ছে যে মোল যাদের আমরা কোশ্চেনে দেওয়া আছে তাদের মোল থেকে তাদের ভরটা ক্যালকুলেশন করতে হবে। এখানে NOH 2 মোল, তো NOH এর ভর ক্যালকুলেশন করতে হবে 2, বাইরে 2 গুণ N এর জন্য 23, অক্সিজেনের জন্য 16, হাইড্রোজেনের জন্য 1, টোটাল আসলে কত? 2 গুণ 40 গ্রাম, তো কত আসলো? 80 গ্রাম। অর্থাৎ 2 মোল NaOH এর ভর কত? 80 গ্রাম। 1 মোল H2SO এর কত হবে? 2 গুণ 1 যোগ S এর কত? 32 যোগ O এর কত? 16 গুণ 4, তো কত আসলে? এটা যোগ করলে 98 গ্রাম। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি যে 80 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে তো 98 গ্রাম H2SO4 দরকার। তাহলে তবে এখানে 40-এর জন্য কত লাগবে? 40 গ্রাম কোশ্চেন অনুসারে প্রশমিত করতে দরকার 98 × 40/80, 2 দিয়ে কাটলে 2, এটা 49, অর্থাৎ 49 গ্রাম H2SO4 দরকার। অতএব 49 গ্রাম H2SO4 প্রয়োজন। এই হলো 4-1 প্রথম যে রাসায়নিক গণনার অঙ্কটা, এবং অথবা তো আরেকটা অঙ্ক দিয়েছে, বলেছে কি দেখো না, বলেছে যে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ, গ্যাসটির বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব কত? বলছে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব কার 5 গুণ? অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তো আমাদের যেহেতু অক্সিজেনের স্ট্যান্ডার্ড হচ্ছে, আমরা লিখে নিতে পারি কি, অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব 16। তবে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান 5 গুণ বলেছে, 16 গুণ 5 = 80। 80 হলো ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। এবার আমরা কী করতে পারবো? ওই গ্যাসটির আণবিক গুরুত্ব সমান কত? 2 গুণ বাষ্প ঘনত্ব সমান 160, 160 হয়ে গেলো। এটা সহজ অঙ্ক ছিল একটা। তারপরে 4-2 কি বলেছে না, 4-2 বলেছে যে
বরফকে কাঠের গুঁড়ো দিয়ে বলেছে কি বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজেই গলে যায় না কেন? কারণ কি জানি আমরা, যে বরফকে কাঠের কোশ্চেনটা কি ছিল, বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে যায় না, তার কারণ কি বরফের টুকরো কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে বরফ সহজে গলে না। কাঠের গুঁড়ো তাপের পরিবাহী এবং কাঠের গুঁড়োর ফাঁকে ফাঁকে আবদ্ধ বায়ুও তাপের পরিবাহী। এই কারণে বায়ুমণ্ডল থেকে তাপ কাঠের গুঁড়ো ভেদ করে সহজে বরফে পৌঁছতে পারে না, তাই বরফ সহজে গলে যায় না। এবার এর সাথে আরেকটি কোশ্চেন কি আছে, যে লোহার গোলকের কেন্দ্রে বৃত্তাকার ছিদ্র আছে, গোলকটি উত্তপ্ত করলে ছিদ্রটি কি হবে? না, বলছে যে লোহার এক্ষেত্রে ধাতব গোলকটি উত্তপ্ত করলে গোলকটির মাঝখানে থাকা ছিদ্রের আয়তন বাড়বে। উষ্ণতা বৃদ্ধিতে ধাতব গোলকটির আয়তন বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রে থাকা ছিদ্রের আয়তনও বৃদ্ধি পায়। ছিদ্রটি সুষম আকৃতি বিশিষ্ট বা গোলাকার হলে সবদিকে সমমাত্রায় বৃদ্ধি পায়, ফলে ছিদ্রের আয়তন বাড়লেও আকার অপরিবর্তিত থাকে। তারপরে 4.3 কি বলেছে, একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট এবং অভ্যন্তরীণ 1 ওহম। আমরা ধরি কত নম্বর, 4.3 তো কোষের ইএমএফ মানে আমরা ই দিয়ে লিখি, তড়িৎচালক বল ই সমান 5 ভোল্ট দেওয়া আছে। আর অভ্যন্তরীণ রোধ কি ধরি আমরা, অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান দেওয়া আছে 1 ওহম। আর কি দেওয়া আছে, বাহ্যিক একটা রোধের মান দেওয়া আছে, বাহ্যিক রোধ ক্যাপিটাল আর সমান কত দেওয়া আছে, 4 ওহম। এবার বলেছে 42 সেকেন্ডে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। তো আমরা কি জানি, আমরা জানি তাপ উৎপন্নের রাশিমালা কি, তাপ H সমান I স্কোয়ার RT জুল, এই তো তাপের সূত্র। তো H স্কোয়ার RT জুল, H এর মানে আমার এখানে কী লাগবে, I লাগবে, R লাগবে, T লাগবে, কিন্তু কোশ্চেন আমার কী দেওয়া আছে, R দেওয়া আছে আর T দেওয়া আছে। T সমান কত দেওয়া আছে না, 42 সেকেন্ড। আর R কত দেওয়া আছে, 4, R সমান 4 ওহম, কিন্তু I এর মান দেওয়া নেই। কিন্তু I এর মান আমরা এই যে ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে I এর মান আমরা বের করতে জানি। তো I সমান আমরা কি জানি, এখান থেকে I সমান E বাই R যোগ R। E এর মান কত, 5, 4 যোগ 1 সমান 1 অ্যাম্পিয়ার। I সমান কত পেলাম আমরা, 1 অ্যাম্পিয়ার। এখানে এই সূত্রে জুলের সূত্রটা বসিয়ে দেবো, এই সূত্র জুলের সূত্র, জুলের সূত্রে এটা বসে কত হবে, এই সমান I স্কোয়ার মানে 1 স্কোয়ার কিন্তু R এর মান 4, T হচ্ছে 42 সেকেন্ড, তো জুল। তো উত্তর কত আসছে, 168 জুল। অতএব 42 সেকেন্ডে 168 জুল তাপ উৎপন্ন হবে। এটা হলো 4.3। 4.3 অথবা কি আছে, অথবা বলেছে গ্যাসপূর্ণ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়, গ্যাসপূর্ণ বাতিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তারপরে বলছে 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব হবে 36 ভোল্ট, পরিবাহীতে উৎপন্ন তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো আমরা কি জানি, ওহমের সূত্র অনুসারে কি জানি, ওহমের সূত্রে গাণিতিক রূপ কি, ওহমের সূত্রানুসারে কি লিখতে পারি আমরা, ওহমের সূত্র অনুসারে না, ভি সমান আয়ার। তো ভি সমান কি, ভি সমান হচ্ছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ কত দেওয়া আছে, 36 ভোল্ট দেওয়া আছে। আর আর মানে কি, রোধ সমান কত দেওয়া আছে, 6 ওহম। আর কি বের করতে হবে, আই আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হবে, আই সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু কত, এই তো আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা আই সমান কি লিখতে পারি, ভি বাই আর। তো ভি এর মান কত, 36 বাই আর এর মান কত, 6, আসলে কত, 6 অ্যাম্পিয়ার উত্তর। তারপরে কি বলেছে, যে 4.4 ফ্যারাডে সূত্র বিবৃতি করো। তো ফ্যারাডে সূত্র কি হবে, ফ্যারাডে সূত্র বিবৃতি। তো ফ্যারাডে সূত্র কি বলছে, ফ্যারাডের দুটো সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত পরীক্ষার ফলাফলকে বিজ্ঞানী ফ্যারাডে দুটি সূত্রের আকারে প্রকাশ করেন। এই সূত্র দুটিকে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্র বলে বলা হয়। প্রথম সূত্র কি,
কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। দ্বিতীয় সূত্র কি বলছে, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট ইএমএফ এর মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এই হচ্ছে ফ্যারাডের দুটো সূত্র। তারপরে এর সাথে কি বলছে, কোন যন্ত্র এসিকে ডিসিতে রূপান্তর করে? কোন যন্ত্র এসিকে ডিসিতে রূপান্তর করে? রেকটিফায়ার নামক যন্ত্র এসিকে ডিসিতে রূপান্তর করে। তারপরে কোশ্চেন কি আছে, তারপরে কোশ্চেন আছে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের 4-5 কি বলছে, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লিখো। কি হবে সংঘটিত বিক্রিয়া? 4-5 তো কার বিক্রিয়া দিয়েছে? ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া। আমাদের ক্যাথোডে কি বিক্রিয়া হয়? এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ CSO কি আছে, CO2 প্লাস প্লাস SO4 2 হিসেবে ভাঙে। আর যেহেতু জলীয় দ্রবণ H2 আছে, H2 থেকে আছে H প্লাস প্লাস OH মাইনাস আছে। এবার ক্যাথোডে বিক্রিয়া কি হয়? ক্যাথোডে আমরা জেনারেলি জানি তড়িৎ বিশ্লেষণ যখন করা হয় ক্যাথোডে কি আছে, ক্যাটায়ন আছে। তো এখানে কি ক্যাটায়ন আছে? CO2 প্লাস আর H প্লাস। ক্যাথোডে তো কোন ক্যাটায়নটা আসবে? এই দুটোর মধ্যে দুটো ক্যাটায়নে আসবে। এসে দেখা যায় যে ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, অর্থাৎ এখানে দেখা যায় CO2 প্লাসের ইলেকট্রন গ্রহণ প্রবণতা H প্লাসের থেকে বেশি। তাই ক্যাথোডে CO প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোডের উপর জমা হবে, ধাতব কপার রূপে। এবং একই রূপে অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? তো অ্যানোডে অ্যাকচুয়ালি যায় কি, অ্যানোডে যায় অ্যানায়নগুলো। এই মিডিয়ামে অ্যানায়ন কি আছে? OH মাইনাস অ্যানায়ন আর SO4 2 অ্যানায়ন। এই দুটো অ্যানায়ন কোথায় যাবে? অ্যানোডের দিকে যাবে। এবার অ্যানোডে গিয়ে কী করে, অ্যাকচুয়ালি অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে। কিন্তু বাস্তবে দেখা যায় এই দুটো অ্যানায়নের ইলেকট্রন বর্জনের প্রবণতা অ্যানোডে উপস্থিত কপার ধাতুর থেকে কম হয়, অর্থাৎ কপার ধাতু এদের আগেই দুটো ইলেকট্রন ত্যাগ করে CO2 প্লাস রূপে দ্রবণে চলে আসে। তবে এখানে কি হয়, কপার এখানে অ্যানোড আস্তে আস্তে কী হয়ে যাবে, মোটা হয়ে যাবে এবং ক্যাথোড আস্তে আস্তে মোটা হয়ে যাবে এবং অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। তারপরে কোশ্চেনে দেখো কী বলেছে, এক্ষেত্রে কোন তড়িৎদ্বারটি ক্ষয় হয়? কোনটা ক্ষয় হবে? এখানে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। তারপরে অথবা কী বলছে, ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহ আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কী চেয়েছে? পার্থক্য চেয়েছে। পার্থক্য কী হবে দুজনের পার্থক্য? তো ধাতব পরিবাহীর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি করে তড়িৎ বহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি কী করে? তড়িৎ পরিবহন করতে পারে। তারপরে তড়িৎ পরিবহন অভিমুখ কি? তড়িৎ পরিবহনকালে মুক্ত ইলেকট্রনগুলি সরণ একই দিকে হয়, কোনোরূপে সরণ ঘটে না। আর তড়িৎ পরিবহনকালে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি সরণের বিপরীত দিকে হয়, অর্থাৎ এদের স্থানান্তর ঘটে। এবং দেখো এই অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, 2-3টে এখান থেকে পড়ে নেবে। তারপরে আসে কোশ্চেন কি বলেছে, যে না সোনার প্রলেপ দেওয়ার সময় তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয়? সোনার প্রলেপ দেওয়ার সময় তড়িৎ হিসেবে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। তারপরে পর্শ পদ্ধতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক অধিক উপযুক্ত হওয়ার দুটি কারণ লেখো। পর্শ পদ্ধতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করার দুটি গুরুত্বপূর্ণ কারণ কী কী? না, গুরুত্বপূর্ণ কারণ হলো যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কী হয়, দাম তুলনামূলক কম হয় এবং কার্যকারী একটু তুলনামূলক কম কার্যকরী হওয়ায় এটি একটু কম দামি এবং সহজলভ্য। এমনকি আর্সেনিক ও অন্যান্য উষ্ণতার প্রভাবে এর ক্রিয়াশীলতা হারায় না। তাই পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 তৈরি করার সময় ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি বলেছে, কঠিন অনুঘটকে বিচ্ছিন্ন অবস্থায় বিক্রিয়া করানো হয় কেন? বিচ্ছিন্ন অবস্থায় গুঁড়ো করা হয় কেন? তো কোনো অনুঘটক যখন বিক্রিয়া করবে তখন কী করা হয়, তাকে গুঁড়ো করতে হয়। তো গুঁড়ো করলে কি হয়, অনুঘটকে গুঁড়ো করলে কী হয়, যে অনুঘটকের বিক্রিয়ার ওর ক্রিয়ার জায়গা অনেক বেড়ে যায়। তো ক্রিয়ার জায়গা অনেক বেড়ে গেলে কী হয়, অনুঘটক এর ক্রিয়ার জায়গা অনেক বেড়ে গেলে খুব কম পরিমাণ অনুঘট দিয়ে বিক্রিয়া খুব সহজভাবে ঘটানো যায়। আর আমরা জানি কি বিক্রিয়ার হার
ওই অনুঘটকের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, অর্থাৎ যত আমরা বড়ো করবো তার ক্ষেত্রফল তত বৃদ্ধি হবে, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বিক্রিয়াটা তত সহজে ঘটবে। এই গেল টোটাল তোমাদের 2 নম্বর স্কুলের পুরো সলিউশন। আশা করি সবার ভালো লাগবে। এবার ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধীরে ধীরে আমরা সমস্ত কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো সলভ করব।